Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. আমার বেরঙিন এই জীবন, আমার চার দেওয়ালে জীবন, আমার রাত দুপুরের ঘুম ভাঙাটা সময় যে আমার চিত্ত উদাস করে, তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ওরে উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ওরে উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। হ্যাঁ সত্যি এই সময় একটু পজিটিভ ভাবনা চিন্তা, আর আমাদেরকে কিন্তু সবার সাথে সবাইকে জটিল হয়েছে। জটিল কথাটার অর্থ কিন্তু কমপ্লেক্স না, জটিল কথাটা মানে হচ্ছে আমাদেরকে এক হয়েছে, একে অপরের পাশে দাঁড়াতে। আজকে জাস্ট নিউজে টকিং স্টেট সন্দীপে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ার্ম ওয়েলকাম টু অল মাই এস্টিম গেস্ট অনলি অ্যাট জাস্ট নিউজ টকিং স্টেট উইথ সন্দীপ। আমাদের মধ্যে আজকে তিনজন মানুষ তিনটে সেগমেন্ট থেকে এসেছে, তাদেরকে প্রত্যেকেই আমরা চিনি, প্রত্যেকে আমরা ভীষণভাবে তারা পরিচিত ফেস। দে ডোন্ট নিড এনি কাইন্ড অফ ইন্ট্রোডাকশন, বাট আমি আজকে আমাদের ডিসকাশনটা কি বিষয় নিয়ে হবে সেটাকে আমি বলে দেবো আমাদের দর্শকদেরকে। সেটা হচ্ছে কোভিড-19-এর লকডাউন, পোস্ট লকডাউন এফেক্ট ইকোনমিতে কতটা পড়েছে ইন 3 সেগমেন্টস। দেন অফকোর্স আমরা কিছুদিন আগে একটা ডিজাস্টার, আমফান ডিজাস্টার গেছে আমাদের বেঙ্গলের উপর থেকে গেছে, সেটা আমরা সবাই জানি। তার জন্য আমরা ভীষণভাবে নেটওয়ার্ক ক্রাইসিস ফেস করেছি। এই কদিন ধরে নেটওয়ার্কে কাউকে পাচ্ছিলাম না। প্রথমে কোভিড-19-এর ইকোনমিক্যাল প্যান্ডেমিক সবাই মানে ভীষণভাবে জর্জরিত হয়ে আছে, তারপর একটা নেটওয়ার্কের সূত্রে সবাই কাজ চালাচ্ছিল, সেই নেটওয়ার্কটাও 12টা বেজে গেল। তো তার মধ্যেও আমরা যেভাবে আজকে শোটা করছি, নেটওয়ার্ককে আমরা জয় করছি, আর আমাদের শো এবং আমাদের অডিয়েন্সকে রেগুলার আমরা সার্ভ করছি, এবং প্রত্যেকটা অডিয়েন্স they are very much pleased with my show. They are supporting me, they are blessing me, they are loving me. For that reason, Talking Straight with Sandeep is such a big hit in Just News. First of all, I would like to thank all the audiences, যারা দর্শক, যারা দেখছে আমার অনুষ্ঠানটাকে এবং যারা সাকসেসফুল বানাচ্ছে আমার অনুষ্ঠানটাকে, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড আজকে তিনজন যারা এসেছে তাদেরকে আমি একটু ইন্ট্রোডিউস করাবো। আমাদের মধ্যে আছেন মিস্টার রাহুল তোডি, দ্য এমডি অফ স্ট্রাচি গ্রুপ। হি ডাজন্ট নিডস এনি কাইন্ড অফ ইন্ট্রোডাকশন, সবাই তার কাজ জানে। এখানে স্ট্রাচি মানেই রাহুল তোডি, আর রাহুল তোডি মানেই স্ট্রাচি। তো রাহুল দাকে ওয়ার্ম ওয়েলকাম ইন মাই শো। ফাইনালি তোমাকে পেয়েছি, তোমাকে ফাইনালি পেয়েছি, এটা হচ্ছে সবথেকে বড় কথা। নেটওয়ার্ক ইস্যুর জন্য যেটা বললি। এক্স্যাক্টলি। ইট ইজ রিয়েলি অ্যান অনার ফর আস টু হ্যাভ ইউ অন বোর্ড রাহুল দা। মাই প্লেজার। এন্ড আমাদের মধ্যে আছেন মিস্টার রহমাতুল্লাহ ভাই। হি ইজ রাইট নাও ইন অস্ট্রেলিয়া। এখনো অনেক রাত অস্ট্রেলিয়াতে যে সময় আমরা করছি শোটা, বাট বিকজ অফ মি, বিকজ হি লাভস দ্য শো, হি হ্যাজ সেড, মানে ঘুম থেকে উঠে ওনাকে আমি জাস্ট বসিয়ে দিয়েছি আমার শোতে, ঠিক আছে? তো উনি এগ্রি করেছেন আমার সঙ্গে বসার জন্য। অ্যান্ড উনি বাংলাদেশে ছবি প্রডিউসার প্লাস অস্ট্রেলিয়ার একটা বিরাট মিডিয়া হাউসের উনি মালিক। ওয়ার্ম ওয়েলকাম টু মিস্টার রাহুল ভাই ইন মাই শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ অনলি অ্যাট জাস্ট নিউজ। থ্যাংক ইউ সন্দীপ। আর যাকে আমি আলাপ করাচ্ছি এবারে, তাকে আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি। তার নতুন করে কোন রকম ইন্ট্রোডাকশনটা খুব কম, মানে আমি কি ইন্ট্রোডিউস করাবো, আমারই ফিল্ডের মানুষ, উনি অভিনেতা জয় বাদলানি। তাকে নতুন করে আমি ইন্ট্রোডিউস করাবো না, সবাই চেনে। তার মানে আমি যেন বলে না ভালো, যাকে সবাই জানে, একটু লাস্টে মানে হয় না, লাস্টে একটা ওই মিষ্টি মুখ, ওই জন্য আমি জয় বাদলানিকে লাস্টে ইন্ট্রোডিউস করালাম। তো যেহেতু আপনাকে সবাই ভালোবাসে, সবাই চেনে, তো সেই জন্য আমি বললাম ওয়ার্ম ওয়েলকাম জয়দা ইন আওয়ার শো। তুমি লাস্ট মোমেন্টে আমার সঙ্গে জয়েন করেছো, আর ইটস রিয়েলি অ্যান অনার টু হ্যাভ ইউ অন বোর্ড। থ্যাংক ইউ সো মাচ। আর before starting the program, I would like to thank Suchandra Vania, who is the CEO of Just News and Just Studio, for initiating this great idea of Talking Straight with Sandeep only at Just News. I would like to thank Shomita Chandrodoy, Pratik, and our back team, and of course I can't forget our editor Shomo, because they are the main people who are making this program a great hit. I am only the face, nothing else. So আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন আমি রাহুল দাকে দিয়ে শুরু করছি। সবাই বলছে রিয়েল এস্টেট সেগমেন্ট সব থেকে বেশি এফেক্টেড হবে, তো তোমার কি মনে হয় রিয়েল এস্টেট সেগমেন্ট কতটা এফেক্টেড? তোমাকে যদি 1 থেকে 10 এর মধ্যে আমি পার্সেন্টেজ বলতে বলি, 1 to 10 এর মধ্যে মার্ক করতে বলি,
তুমি কত মার্ক করবে? রিয়েল এস্টেট হাউ মাচ ইট হ্যাজ বিন এফেক্টেড, রাহুল দা? দেখো, রিয়েল এস্টেট একটা আমাদের ইকোনমির একটা ইঞ্জিন, একটা কোর ইন্ডাস্ট্রি। রিয়েল এস্টেটের সঙ্গে প্রায় 1100টা ইন্ডাস্ট্রি, আমরা একটা সার্ভে করেছিলাম, 1100টা ইন্ডাস্ট্রি যারা দরজা, জানলা, উইন্ডোজ, কাঠের কাজ, একটা ব্রেক, লাইটস, ইলেকট্রিকের কাজ, পেন্টস, অনেক 1100টা ইন্ডাস্ট্রি, স্টিল, সিমেন্ট ওর সঙ্গে যুক্ত। তো রিয়েল এস্টেট যদি খারাপ করে, একটা পুরো ইকোনমিক ইঞ্জিন কিন্তু খারাপ হবে। একটা নম্বর দেওয়া ঠিক উচিত না, বাট সিন্স ইউ আর সেইং, আমি পার্সোনালি বিলিভ করি রিয়েল এস্টেটের জন্য 5। কারণ রিয়েল এস্টেটটাও সন্দীপ ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্টস। ধরো আমাদের একটা বড় সেগমেন্ট, আর যেহেতু রাঁচি বেশি প্রেজেন্ট, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। আমার পার্সোনাল বিলিফ, আর আমরা একটু এখন দেখেওছি লকডাউনের মধ্যেও, আলটিমেটলি মানুষ কিন্তু বাড়িতেই গেছে, আর আমরা সবাই এক জিনিসই বলছি, স্টে হোম, স্টে সেফ। রাইট। সো আর ইনফ্যাক্ট টু বি ভেরি অনেস্ট, আমরা লকডাউনের মধ্যেও 8-10টা অ্যাপার্টমেন্ট বিক্রি করেছি। যে অ্যাপার্টমেন্ট গুলো রেডি টু মুভ, সেখানে কিছু লোক এর চাহিদা ছিল, যে বিকজ ওরা 2 মাস ধরে একটা জায়গায় থাকছে, এই মোমেন্টে ওরা ফিল করে মেবি ওদের বাড়িটা যথেষ্ট না, দ্য স্পেস ইজ নট এনাফ। সো আমরা সেই সেগমেন্টে আরেকটা পয়েন্ট, রাহুল দা, আই উইল লাইক টু হাইলাইট অ্যানাদার পয়েন্ট। যেহেতু এখন আমাদের ইন্ডিয়ার থেকে বাইরে কিন্তু অবস্থা, করোনার প্যান্ডেমিকটা খুব স্ট্রং, তো বহু লোক এনারাই কিন্তু তারা চাইছে তারা ইন্ডিয়াতে, বিশেষ করে বেঙ্গলের চলে আসতে। তো আমি বলবো দ্যাট ইজ দ্য গ্রেট অপরচুনিটি ফর দ্য রিয়েল এস্টেট পিপল, বিকজ আরো তার মানে ফ্ল্যাট কিন্তু বিক্রি হবে আমরা ফিউচার টাইমে, সবসময় নেগেটিভ ভাবলে হবে না। আরেকটা পয়েন্ট, ওয়ার্ক ফ্রম হোম, তোমার জন্য ওয়ার্ক ফ্রম হোম, আমি জানি রাস্তায় নেমে এখন তো বিল্ডিং কেউ করতে পারবে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য ওয়ার্ক ফ্রম হোম স্ট্রাচি গ্রুপের কতটা ভায়াবল হয়েছে বলে তোমার মনে হচ্ছে? না, প্রথম দুটো পার্টে বলবো। প্রথম 15-20 দিন একটু আমরাও বুঝতে পারছিলাম না কি করব, কি হবে, বাট দ্য লাস্ট ওয়ান মান্থ আমরা বলবো আমরা অ্যাক্টিভ হতে পেরেছিলাম, আমাদের টিম রেসপন্ড করেছে। ইনফ্যাক্ট আমাদের একটা ব্যবসার মধ্যেই একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টগুলো বা টাউনশিপ ইন বর্ধমানগুলোকে আমরা সার্ভিসও করি, মেনটেনেন্সও করি। সো কিছুটা আমরা এসেনশিয়াল সার্ভিসও ছিলাম। সো আমি এটা বলতে পারি যে আমাদের সার্ভিসেস টিম কিন্তু 24/7 পুরো টাইমই লকডাউনের মধ্যেও এসেনশিয়াল সার্ভিস আমাদের সোসাইটিগুলোকে প্রোভাইড করতে পেরেছে, সেটা একটা ভালো জিনিস। ওয়ার্ক ফ্রম হোম ইনিশিয়ালি খুব ইন্টারেস্টিং লাগছিল, মনে হচ্ছিল যে মানুষ ওয়ার্ক ফ্রম হোমই করবে, কিন্তু আলটিমেটলি মানুষ একটা সোশ্যাল অ্যানিমাল, এটা আমার পার্সোনাল বিলিফ। মানুষ মানুষের সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, একদম। তো এটা লং টার্ম চলবে না, তাই জন্য আমি বলবো আমাদের অফিস সেগমেন্ট হয়তো নেক্সট 3-4 মাস একটু এফেক্টেড থাকবে, কারণ এখন কেউ হয়তো অফিস যাওয়ার জন্য ভাবনা চিন্তা করছে না, কিন্তু এটা 3-4-5 মাসে আমার মনে হয় অফিসটাও আবার ঘুরে আসবে। কারণ ইন্ডিয়া একটা ইন্টারেস্টিং জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা জানি চায়নার প্রতি একটা নেগেটিভিটি এখন পুরো ওয়ার্ল্ডে হচ্ছে, ওটার অ্যাডভান্টেজ মানে 3-4 মাস একটু, হ্যাঁ 3-4 মাস ইজ টাফ টাইমস, পরে আই এম সিইং গুড টাইমস, তারপরে আস্তে আস্তে মানুষ রিকভার করবে, আর আমাদেরকে পজিটিভ ভাবতে হবে। আমি একটু রাহমাত ভাইয়ের কাছে যাব। রাহমাত ভাই, রাহমাত ভাই, কিভাবে এই সময়টা দেখছো? অস্ট্রেলিয়াতে কি অবস্থা? সবার এটা জানার ইচ্ছে হবে, কারণ অস্ট্রেলিয়ার কি অবস্থা আমরা অনেকদিন জানি না। বাংলাদেশে আমি জানি তুমি বাংলাদেশে কাজ করো, বাংলাদেশের অবস্থা আমরা কিছুটা খবর পাচ্ছি। অস্ট্রেলিয়াতে কি অবস্থা তোমার কাছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট ওয়ার্ক ফ্রম হোম তোমার ইন্ডাস্ট্রির জন্য, মানে বিনোদন চ্যানেলের জন্য কতটা প্রযোজ্য হচ্ছে বা কতটা ভায়াবল তোমার বলে মনে হচ্ছে? রাহমাত ভাইয়ের কাছে দুটো প্রশ্ন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সন্দীপ। মানে লকডাউনের যে বিষয়টা, অস্ট্রেলিয়া কিন্তু পুরোপুরি লকডাউন কখনই হয়নি। যেটা ছিল মানে সোশ্যাল ডিস্টেন্সটা ছিল, আর 2 জনের বেশি একসাথে চলা ছিল না। তারপর আস্তে আস্তে এখন 5 জন হয়েছে, কারো বাড়িতে 5 জন যেতে পারে। এর সামনের জুন মাসের 1 তারিখ থেকে 10 জন যেতে পারবে। কিন্তু পুরোপুরি লকডাউন অস্ট্রেলিয়াতে না হলেও মানে অস্ট্রেলিয়ার মানুষরা এত সচেতন ছিল যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনে ছিল বলেই আজকে অস্ট্রেলিয়া মানে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেকটা ভালো আছে। এবং
এ পর্যন্ত যে অস্ট্রেলিয়াতে মারা গিয়েছে মাত্র 103 জন এবং এফেক্টেড হয়েছিল 7,155 জন, তার মধ্যে মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য হোল কান্ট্রি। রাহমাত ভাই 103 জন টোটাল অস্ট্রেলিয়াতে মারা গেছে, টোটাল অস্ট্রেলিয়াতে মারা গিয়েছে। আর লাস্ট 24 আওয়ার্সে মাত্র মানে আমি ইন্টারাপ্ট করে একটা কথা বলবো যে রাহমাত ভাই আজকে যে কথাটা বললো এটাতে কিন্তু আমার শোতে যারা অডিয়েন্স তাদেরকে আমি একটা কথাই বলবো, দেখুন অস্ট্রেলিয়াতে মানুষ যদি ওভারকাম করতে পারে সিনারিওটাকে, তাহলে আমরা কেন পারবো না? কারণ সচেতন হতে হবে। সরকারকে শুধু ব্লেম করে লাভ নেই। সরকার কি করবে? সরকারকে শুধু ট্রল করা, সরকারকে নিয়ে গালাগালি করা, সোশ্যাল মিডিয়াতে এটা না করে আমি বলবো আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। সরি আমি কারেক্ট করবো টার্মটা, ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং এই সময়টা হয় না, আজকে আমরা কিন্তু সোশ্যালি ডিস্টেন্স নই, তো ফিজিক্যাল ডিস্টেন্স করতে হবে। আর রাহমাত ভাইকে আমি আরেকটা কথাও বলবো যে তুমি তোমার মানে অফিসের কাজ কিভাবে করছো, বা সেগুলো কি সমস্ত কিছু অ্যাজ ইট ইজ হচ্ছে? না, অস্ট্রেলিয়াতে তো মানে যারা মানে অনেকেই মানে ঘর থেকে আগের থেকেও কাজ করতো, যারা মানে ইন্টারনেট ভিত্তিক যে কাজগুলি ছিল আর কি। এখন যেহেতু মানে লকডাউনের যে অসুবিধাগুলি আছে সেটার মধ্যে তো অবশ্যই এটা আমরা বলতে পারি যে মানে এখন তো সবকিছুই বন্ধ। তো সেই হিসাবে আমরা তো এখন ঘরে বসে যাদের কাজ করা সম্ভব তারাই করছে, আর যাদের সম্ভব না তারা কিন্তু ঘরে বসেই অস্ট্রেলিয়াতে মানে যে মানে গভর্নমেন্ট যে সুবিধাটা দিচ্ছে, যে যারা চাকরিতে ছিল ওদেরকে জব কিপার হিসাবে ওরা ওই টাকা পাচ্ছে, ওই সব টাকাটা পাচ্ছে না, তারপর চলা ফেরার জন্য যে টাকাটা ওটা তো পাচ্ছে। তো এই জন্য মানে এই সুবিধাটা মানে অস্ট্রেলিয়ানদের জন্য আছে, কিন্তু এটা আবার বাংলাদেশে বা ইন্ডিয়াতে এটা সম্ভব না বলেই কিন্তু ওই লকডাউনটা ওইভাবে হচ্ছে না। আমাদের মানে লকডাউনটা হচ্ছে এই কারণে, আমরা সোশ্যাল ডিসটেন্সটা মেনে নিচ্ছি এই কারণে যে আমাদের ওই মানে ব্যাকআপটা রয়েছে যারা মানে অস্ট্রেলিয়া মানে এখানে আমি মানে অস্ট্রেলিয়া যারা মানে স্টুডেন্ট। আমি একটা খুব ভাইটাল পয়েন্ট রাহমাত ভাই তুমি যে ভাইটাল পয়েন্ট এখানে হাইলাইট করেছো, আমি আমার দর্শক এবং যারা আমার গেস্ট তিনজনকেই বলবো যে জার্মানিতে একটা আমরা কালকে ভিডিও, আমি জানি না জয়দা বা রাহুল দা পেয়েছে কিনা, যে জার্মানিও কিন্তু কিছু স্কিম করেছিল যে লকডাউনে মানুষকে হেল্প করার, জার্মানি গভর্নমেন্ট। তো মানে আমি সেটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি। রাহমাত ভাইও কিছুটা ওটাই বললো যে মানুষকে যদি সাপোর্ট করা যায় এই লকডাউনের সময় ওইভাবে, তাহলে কিন্তু মানুষ বেরোবে না। তো আমার মনে হয় কোনোভাবে যদি আমাদের সরকার অবশ্যই অনেক কাজ করছে, যদি সেগুলোকে একটু দেখে তাহলে আমার মনে হবে অনেক ভালো হবে। আর যদিও আমি আজকে দেখেছি যে আজকে নিউজ হয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী প্রচুর টাকা আজকে স্যাংশন করেছে, যেখানে বিপর্যয় হয়েছে সেখানে করেছে, বাট আমার মনে হয় বিজনেস ফিল্ডটা তো সব থেকে ইম্পর্টেন্ট। তো বিজনেস ফিল্ডে আমি বলবো কেন্দ্র সরকারকেও কিন্তু লোন নয়, শুধু লোনের প্যাকেজ ধরিয়ে দিলে হবে না, মানুষকে কিন্তু এই সময় বুস্ট করতে হবে। অ্যাজ আ বিজনেসম্যান আমাকে যদি বাঁচতে হয় তাহলে আমাকে তো লোনটা 3-4 মাস বাদে আমাকে শোধ করতেই হবে উইথ ডাবল ইন্টারেস্ট বা ট্রিপল ইন্টারেস্ট বা যেটাই হোক। কিন্তু আমাকে তো ফর দ্য টাইম বিং আমাকে তো ম্যান পাওয়ারকে আমাকে স্যালারি দিতে হচ্ছে, আমাকে আমার ওয়ার্কিং স্টাফকে স্যালারি দিতে হচ্ছে। তো কেন্দ্র সরকারকে আমি বলবো যে সেটা একটু দেখা দরকার। প্যাকেজ লোনের প্যাকেজ নয়, এখন মানুষের দরকার হচ্ছে সব থেকে এসেনশিয়াল, সেটা হচ্ছে বুস্টিং দ্য ইকোনমি ইন ভেরিয়াস ফিল্ড। লোককে হাতে টাকা না দিয়ে আমি বলবো যারা গরিব মানুষ তাদেরকে দিচ্ছে ঠিক আছে, হাতে হাতে লোককে টাকা না দিয়ে যদি তাদের কোম্পানিকে বুস্ট আপ করা হয় তাহলে কোম্পানি কিন্তু যারা মালিক আছে, রাহুলদার মতো মানুষ আছে, তারা যদি বুস্টেড আপ হয়ে যায় তাহলে কিন্তু তারা তাদের নিজেদের স্টাফদেরকে মেনটেন করতে পারবে, হুইচ উইল বি ভেরি মাচ কনভিনিয়েন্ট ফর এভরিবডি। আর একটা ব্যাপার জিএসটি রিলিফ, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা বিজনেসম্যান কিন্তু জিএসটি রিলিফ চায়, বিকজ জিএসটিতে যদি রিলিফ দেওয়া হয়, যেটা আমি দেখেছি কালকে জার্মানি করেছে, তো আমি ওই রেসপেক্টেই বলবো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুড অলসো ফলো দ্যাট পাথ অর শুড do something good for the upliftment of the economical structure of the whole India. রাহমাত ভাই খুব ভালো পয়েন্ট বলছে। রাহমাত ভাইকে আমি আরেকটা পয়েন্ট বলবো যে রাহমাত ভাই তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বিনোদন জগৎ, ঠিক আছে, যেহেতু তুমি ফিল্ম প্রডিউসার, তুমি বাংলাদেশে ছবি করছো এন্ড সবকিছু, বিনোদন জগৎ আর তোমার মিডিয়া হাউস মানে তুমি তো খবরের মানে চ্যানেল এন্ড এভরিথিং ওটার ওখানকার কর্ণধার। তো তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে দুটোর সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো
এখন কোন জগৎটা তোমার মনে হচ্ছে যে একদম মানে মানে কমের দিকে আছে, মানে আমি বলবো যে একটু মানে নেগেটিভ সাইডে আছে তোমার মনে হচ্ছে? না, নেগেটিভ সাইড তো আমরা অবশ্যই আছি, যেটা মানে বললা যে মানে আমরা তো এখন কাজ করতে পারছি না, ফিল্মের তো কোনো শুটিং হচ্ছে না, কোনো কিছু মানে করা সম্ভব না। তো আর নিউজ যেটা, এটা তো আমরা সবসময় হচ্ছে এবং নিউজটা মানে করছি আমরা এখনো। তো মানে আমরা নিউজে অ্যাজ কোনো এফেক্টেড হয়নি, তাই তো? মানে ওটা যেমন আগে ছিল তেমনই আছে। হ্যাঁ, একদমই কারেক্ট বলেছে। আমি একটু জয়দার কাছে যাব। জয় বাদনানি, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। তুমি যে আমার কথায় লাস্ট পয়েন্ট এসেছো, আই এম রিয়েলি অনার্ড। তো জয়দা, তুমি কি একই পজিশনে ক্যামেরাটা রেখেছো যেমন ছিল আগেরটা? একদমই তাই। তাহলে অসুবিধা কিছু নেই, ঠিক আছে। সবাই কি জয়দাকে পুরো দেখতে পাচ্ছে তো? অ্যাবসলিউটলি সেম, আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, অসুবিধা কিছু নেই, তাহলে আমি না দেখতে পেলেও কোনো প্রবলেম নেই। তো আমি জয়দাকে জিজ্ঞাসা করছিলাম যে জয়দা কিরকম মনে হচ্ছে যে আমাদের জন্য তো বিং অ্যান আর্টিস্ট অ্যান্ড বিং অ্যান অ্যাক্টর, আমার ছবিগুলো আটকে গেল, তারপরে আমার দুটো জিতে প্রজেক্ট রিলিজ হলো, ঠিক আছে সেটা টেলিভিশনের ছিল, হয়ে গেছে, কিন্তু মানে শুটিংয়ে কবে আমরা পা দেবো আমরা নিজেরাও জানি না। সবাই কিন্তু অফিস বা রেস্টুরেন্ট বা কিছু অন্তত ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিছু কিছু এগোতে পারবে, তো আমরা কিভাবে শুটিং করবো সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। আর ওয়ার্ক ফ্রম হোম আমাদের জন্য কতটা অ্যাপ্লিকেবল বলে তোমার মনে হয়? আরেকটা প্রশ্ন তোমার জন্য, সেটা হচ্ছে প্যানিক সিনেমাটা যেটা তুমি করেছো সেটার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো, ঠিক আছে? 3টে প্রশ্ন জয় বাদলানি তোমার জন্য। প্রথমেই বলবো যে তুমি যে কথাটা বললে, আমার একটা রামত ভাই যেটা বললেন বা রাহুলদা যেটা বললেন, তার পরিপ্রেক্ষিতে তুমিও যেটা বললে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা, সেটা তো আমাদের দেশে যেহেতু ওভার পপুলেটেড, এইখানে সোশ্যাল ডিস্টেন্স, আমাদের এমন এলাকা আছে যেখানে একটা ঘরে মানুষ 12-14 জন করে থাকে একটা ঘরে, আবার 150 স্কোয়ার ফিটে, সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা আর ল্যাক অফ অ্যাওয়ারনেস, এখানে কিছু মানুষের টেন্ডেন্সি আছে যদি গভর্নমেন্ট কিছু বলবে তার বিরুদ্ধে যাওয়ার, একটা ডিফাইন্স, মানে না মানবো না, ডিফাইন্স মানবো না, কেন বেরোবো না, কেন যাবো না, কেন আড্ডা মারবো না, বাজার কেন যাবো না, রোজই বাজার যাচ্ছে, 200-300 টাকা ব্যাংকে রোজ জমা করতে যাচ্ছে, তো বেরোয়ার একটা অজুহাত চাই। হ্যাঁ, যাকে এটা একটা গেল। সিনেমার কথা বলি, আমাদের সিনেমা তো আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হবে না, হয় না, ইটস আ টিম ওয়ার্ক। কিভাবে মেকআপ করবে দূর থেকে, আমার এটা বক্তব্য না, মেকআপ তবুও যদি আমি নিজেরটা নিজে করতে পারি করে নেব, ওকে ফাইন, কিন্তু যখন শুটিং চলাকালীন যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে, ফোকাস পুলার নয়, আজকাল রিমোটে হয়ে গেছে, মনিটরের সামনে বসে রিমোট ফোকাস পুল করতে পারে, কিন্তু সেটের লোক, লাইটের লোক, কো অ্যাক্টার্স, ধরো কোনো ইন্টিমেট সিন আছে, তাহলে কি করে হবে? এটা তো সিনেমায় তো এতটা কম্প্রোমাইজ হয় না কোনোদিন, এইভাবে সিনেমা হয় না, সেটা ছেলে খেলা হবে। কিন্তু আমাদের গতকাল জানতে পারলাম যে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মিস্টার অরূপ বিশ্বাসের সাথে জুনের 4th মিটিং আছে আমাদের, পুরো প্রোটোকলটা সেট করা হবে, এসওপিটা সেট করা হবে যে কিভাবে শুটিং করা যেতে পারে। এটা সাধারণ আমার যেটা মনে হয় যে অ্যাক্টার্স গুলো আমরা কাজ করব, টেকনিশিয়ান যারা কাজ করব, যদি বলে দেওয়া হয় তুমি 20 জন নিয়ে কাজ করো, তাহলে একটা ইউনিটে 60-70 জন থাকে, তা বাকি 50 জন কি করবে? তারা খাবে কি করে? তাদের প্রডিউসার কাজ না করে টাকা দেবেই বা কি করে? তাকে চ্যানেল যদি সেই প্রোডাকশনটা যেটা ভ্যালুটা ঝাড় খাবে, প্রোডাকশনটা সেভাবে প্রোডাকশন আসবে না। সো ন্যাচারালি এটা আলটিমেটলি যেটা আমাদের 4-5 মাস, যেটা রাহুল দাও বললেন যে 4-5 মাস আমাদের এখানে তো এটা থাকবেই, আর এটা আমাদের এটা কোভিডকে সাথে নিয়ে চলতে হবে। আর যথাসম্ভব আমি যদি মনে করি, আমার মাথার মধ্যে আমি একটা জিনিস ঢুকিয়ে নিয়েছি, আমি মাঝে শুধু 2বার বাইরে বেরিয়েছি, একবার ওষুধ কিনতে আর দ্বিতীয়বার হোমিওপ্যাথি ওষুধ কিনতে, অ্যালোপ্যাথি একবার, হোমিওপ্যাথি একবার, আদারওয়াইজ আমি অনলাইন সব পেয়ে যাচ্ছি। আমি একটা মাথার মধ্যে কম্পিউটারে যেরকম সফটওয়্যার প্রোগ্রাম করা হয়, আমি মাথার মধ্যে প্রোগ্রাম করে নিয়েছি যে আমি মুখে হাত দেবই না, একদম হাতে পকেটে আমার স্যানিটাইজার, আমি যদি কোনো জায়গায় ভুল করে হাত দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। আর একটা ভালো জিনিস আমি আনিয়ে রেখেছি, মানে অর্ডার করেছি, অক্সিমিটার, সেটা আমরা অ্যাসিম্পটোমেটিক তাও বোঝা যায় না,
অক্সিমিটারে বোঝা যায় যদি আমার শরীরে অক্সিজেন লেভেল যদি নেমে যাচ্ছে। তুমি এই যে অ্যাসিম্পটোমেটিক বললে আমি একটা পয়েন্ট হাইলাইট করব। রিসেন্টলি একজন পরিচিত পেশেন্ট গেছিল একটা বেসরকারি হাসপাতালে। আমি খবর পেলাম তার মাথায় এই যে ঝড়ের সময় সে অটো চালায়, ঠিক আছে, তার মাথায় কাঁঠাল পড়েছিল। কাঁঠাল পড়ে তার মাথা একদম পুরো বাজে অবস্থা, সেই জন্য সে অ্যাডমিটেড হয়েছে। অ্যান্ড মানে যখন টেস্ট করা হয়েছে হি ওয়াজ COVID-19 পজিটিভ। মানে সে জানতোই না যে হি ওয়াজ দ্য ক্যারিয়ার। তো এইটাই হচ্ছে বড় ব্যাপার যে অর্ধেক লোক কিন্তু ক্যারিয়ার, তারা কিন্তু জানে না যে দে আর দ্য ক্যারিয়ার। দ্যাট ইজ দ্য হয়তো হতে পারে যে হ্যাঁ সন্দীপ, হতে পারে যে আমাদের ইন্ডিয়ানসের ইমিউনিটিটা ভীষণ স্ট্রং, যে হয়েও যাচ্ছে সেরেও যাচ্ছে আমরা জানতে। এখন আমাদের আর একটা জিনিস যেটা অ্যাক্টিভ কেসেস 1,65,65 ছাড়িয়ে গেছে, কিন্তু তার মধ্যে রিকভার্ড পেশেন্ট 75,000 আছে। দেখানো হচ্ছে সব সময় ভয় পাওয়ানো এটা মিডিয়ার একটা বেশ এটা নিয়ে আমি জয়দা, এটা নিয়ে তোমার সঙ্গে একদম সহমত। আমার সঙ্গে আমার পরিচিত, আই এম টেলিং ইন ফ্রন্ট অফ দ্য নিউজ চ্যানেল টু এভরিবডি, আমার পরিচিত টোটাল 23 থেকে 24 জনের করোনা হয়েছে। অল হ্যাভ রিকভার্ড। তাদেরকে আমি নিজে ফোন করে আমি জিজ্ঞাসা করেছি যে কি ব্যাপার না ব্যাপার সবকিছু। কেউ কিন্তু আমাকে আহামরি কিছু বললো না, বললো হ্যাঁ কাশি হয়েছে, একটু উইক লাগছে এন্ড এভরিথিং। সেটা মানে আমাকে কিন্তু কেউ বললো না যে সে একদম মানে পড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। মানে আমাকে যতটা লোক বা আমরা যতটা ভয়ার্থ হচ্ছি ততটা কিন্তু আমাদের হওয়া নয়। একটা খুব দামি কথা আছে না, আতঙ্ক নয় সতর্ক হন। তো সেটা হচ্ছে সবথেকে ব্যাপার, সতর্কতাই একমাত্র অবলম্বন, আর কিছু নয়। আর ইমিউনিটিটা ডেভেলপ করা। আর তুমি আমাকে আরেকটা পয়েন্ট বলো, তুমি যেটা বলছিলে ওই সময় যে আমাদের শুটিং তো ওটা ভাবে সম্ভব না, ওয়ার্ক ফ্রম হোম করে করে কিছু মানুষ দেখেছি এখন ছোট শর্ট ফিল্ম করছে। এমনকি আমি দেখেছি আমার একটা নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, সেই জন্য। সন্দীপ এইগুলো সব ওয়ার্ক ফ্রম হচ্ছে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, এইগুলো দিয়ে তো হবে না। এইগুলো আমি বাড়িতে আমি একটা কথা বলছি, সাডেনলি আমার মনে হলো আমার ছেলে থাকে ব্যাঙ্গালোরে, ঠিক আছে, একা থাকে, একা 1 বেডরুম ফ্ল্যাট নিয়ে থাকে। এবার আমি বারবার বলেছিলাম ওকে চলে আয় চলে আয় চলে আয়, আসছি করতে করতেই লকডাউন হয়ে গেল আর আসতে পারলো না। ওই চিন্তা থেকেই যে আমার ছেলে ঠিক আছে কি না আছে, সেই চিন্তা থেকেই একটা একটা বীজ আমার মাথায় এলো, একটা গল্প, সেটা নিয়েই আমি বাড়িটার সুন্দর করে আমি সিনেমাই বানিয়েছি। আমি বলবো না যে এটা কেন, আমরা সিনেমার লোক। তুমি পারলে সিনেমাটা দেখো, ইউটিউবে আছে, প্যানিক, জাস্ট স্টুডিওর প্যানিক, যেটা ওটা তুমি দেখলে বুঝতে প্রপার একটা পাতি মোবাইলে করা, রিয়েলমি 3 Pro যার পাতি মোবাইল, এই পাতি মোবাইলে করা, উইদাউট এনি লাইটস, উইদাউট এনি সর্ট অফ এনি গ্যাজেটস, মানে কিছু নেই আমার কাছে, কিছু নেই। এইটা দিয়ে আমি একটা ছবি বানিয়েছি, বিকজ সারাদিন বাড়িতে বসে আছি, আমি কি করব, কিছু একটা করতে হবে। আর একটা কথা আমি বলবো সন্দীপ, আমরা নয় আজকে এস্টাবলিশড অ্যাক্টর, আজকে আমরা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, আলটিমেটলি তো ভান্ডারে টান পড়বে। এক্স্যাক্টলি, একদম। কি হবে আজ তো আমাদের আমি তোমার পয়েন্টে একটু হাইলাইট করতে চাই, জয়দাটা খুব ভালো ভাইটাল পয়েন্ট বলেছে, রাহুল দাও একমত হবে, রহমত ভাইও একমত হবে। এস্টাবলিশড অ্যাক্টরদেরও ভান্ডারে টান পড়ছে, তার সাথে কিন্তু যারা টেকনিশিয়ানস আজকে কিন্তু প্রত্যেকেই ঘুরে ফিরে টেকনিশিয়ান। উই আর টেকনিশিয়ান, ডিরেক্টর ইজ আ টেকনিশিয়ান, ডিওপি ইজ আ টেকনিশিয়ান, আর্টিস্ট আর টেকনিশিয়ান, এভরিবডি ইজ আ টেকনিশিয়ান, মেকআপ ম্যান ইজ অলসো আ টেকনিশিয়ান। তো যারা জুনিয়র টেকনিশিয়ান যাদেরকে আমরা বলি, যে আমার লাইটটা বয়ে নিয়ে আসে, যে আমাকে চাটা দেয়, হ্যাঁ দাদা নিন খান, তারা আজকে আমি দেখছি বাজারে বসে ফুল বিক্রি করছে, তারা আজকে দেখছি ডাব কাটছে, মানে দোকান দিয়েছে, কেউ বলছে আমাকে, আমার পরিচিত আমি কয়েকজনকে ব্যবস্থা করেছি। তো তারা কিন্তু আজকে সার্ভাইভ করবার জন্য, তাদের আজকে কাজ নেই বলে, আমার একজন পরিচিত, খুব দুঃখের বিষয়, সে তার গাড়িটা বেচে দিয়েছে। সে তার গাড়ি নিয়ে মানে স্টুডিও পাড়া থেকে লোক আর্টিস্ট থেকে তুলে নিয়ে গিয়ে সিরিয়ালে নিয়ে যেত, তো তার আছে গাড়িটা তাকে বেচে দিতে হলো এই লকডাউনের জন্য। তো আমরা এই যে অস্ট্রেলিয়ার কথাটা বললো, মানুষ কতটা সতর্ক, 103 জন বোধহয় বলেছে মারা গেছেন ওখানে, 100 মানে অস্ট্রেলিয়ার টোটাল। তো আমরা যদি সজাগ হতাম, সচেতন হতাম, তাহলে কিন্তু লকডাউনের কোনো প্রয়োজনই পড়তো না, আমরা কিন্তু অ্যাজ ইট ইজ চলতাম। এটা আমার ব্যক্তিগত মত।
কি মনে হয় জয়? কেন কেন এটা তোমার মনে হওয়ার কারণ হচ্ছে যে তুমি তোমার মধ্যে অল্প বিস্তর হলে একটু শিক্ষাটা রয়েছে তোমার মধ্যে অ্যাটলিস্ট সেই ডিসিপ্লিনটা রয়েছে। কারণ তুমি ফিল্মে কাজ করো, ফিল্মে ডিসিপ্লিনটা হচ্ছে আমাদের মাথার মধ্যে আগে ডিসিপ্লিনটা ঢুকিয়ে দেওয়া হয়। ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে ভেরি ডিসিপ্লিনড একটা ইন্ডাস্ট্রি, যেটা স্ট্রিম আমাদের যেটা বলবো। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজকের দিনে তুমি এটা অ্যাপার্ট ফ্রম, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিরই কথা বলবো, যেগুলো আমরা জানি তুমিও জানো, এটা নিয়ে আবার রাজনীতি টান এসব হয়ে যাবে দুনিয়া ভর, আমরা এটার মধ্যে ঢুকতেই চাই না। আমার ইন্ডাস্ট্রিতে এমনও জুনিয়র অ্যাক্টর আছে যারা 200-300 টাকাও রোজ পায়। এক্স্যাক্টলি। এমনও অ্যাক্টর আছে যারা সবে শুরু করেছে, 4 বছর 5 বছর স্ট্যাবলিশ হতে পারেনি, তারা স্ট্রাগল করছে, তারা অন্য কোনো কাজ করে না। তাদের জন্য আমাদের আর্টিস্ট ফোরাম, আমিও কন্ট্রিবিউট করেছি, তাতে যতটুকু আমার হলো আমি কন্ট্রিবিউট, আরো অনেকে কন্ট্রিবিউট করেছে, বুম্বাদা থেকে শুরু করে জিৎ থেকে শুরু করে সবাই কন্ট্রিবিউট করেছে। প্রথমে অনেকজনকে 2000 টাকা করে দেওয়া হলো, তারপরে 1500 টাকা করে দেওয়া হলো, কিন্তু আলটিমেটলি এর শেষ কোথায়? এই একটা ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে বেশি নেগলেক্টেড, যেখান থেকে এত টাকা অ্যামিউজমেন্ট ট্যাক্স হিসাবে রোজগার করে সরকার। আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আজ পর্যন্ত ইন্ডাস্ট্রি বলে মানাই হলো না। আজকে আমাদের কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ, দিদিকে বলবো যে থ্যাঙ্কস বলবো যে আমাদের মেডিক্লেম দিল। হ্যাঁ, দিদিকে তবু বলবো যে একটা আমাদের মেডিক্লেম দিল। দিদি আসার পরে একটা আমাদের মেডিক্লেম দিয়েছে। তবু আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কলাকুশলীদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ না করেছেন, কিন্তু এই মুহূর্তে যেখানে এই দাঁড়িয়ে আমাদের যে আর্টিস্টদের নিজেদের করতে, ঠিক আছে, আমার ফেলো বিং এর জন্য, আমার জন্য, মানুষের জন্য, আমার কলিগসদের জন্য, জুনিয়র কলিগসদের আমি করবো, 100% করবো। আমার বাড়িতে যারা কাজের মেয়ে আজ 3 মাস আসেনি, আমি তাদেরও টাকা দিয়ে যাচ্ছি, প্রতি মাসে আমি দিয়ে যাচ্ছি। কারণ তারা কি করে চলবে, তারা তো আমার বেসিসেই তো তারা খাচ্ছিল। কিন্তু আলটিমেটলি এই যে আমি দিতে দিতে, আজকে আমাকে একজন ডিরেক্টর ফোন করলো সিরিয়ালে, দাদা চাল কিনতে পারছি না, আমাকে অন্তত 600 টাকা পাঠাও, তাহলে আমি চাল কিনতে পারবো। আমি বললাম বাবা দাঁড়া, আমি কালকে তোকে পাঠিয়ে দেবো। না, দ্যাট ইজ দ্য এক্সাক্ট সিনারিও। মানে রাহুল দা, এটাই কিন্তু সিনারিও, বাস্তব এটা। মানে মানুষ খেতে পাচ্ছে না। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট তাই জন্য আমি বলবো আজকে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিদি যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো একটা পজিটিভ সাইন যে যাই হোক এবার আমাদের এই ভাইরাসের সঙ্গে লড়তে হবে, থাকতে হবে। আর থেকে উনি অনেক জিনিসই খুলে দিয়েছেন। আমি ইনফ্যাক্ট শুনেছিলাম শুটিং, আউটডোর শুটিং উনি অনেক আগেই অ্যালাউ করেছিলেন। আর উনি বলছেন যে 8 তারিখ থেকে 100% অফিস অ্যালাউড হবে, বাস উনি নামিয়ে দিয়েছেন। সো ইট ইজ ভেরি গুড। এখন ইকোনমি খোলার, বিকজ এটা একটা হওয়া উচিত হয়নি, কিন্তু লাইফ অ্যান্ড লাইভলিহুডের মধ্যে একটা ব্যাটেল হয়ে গেছে। আর বড় ব্যাপার যেটা আমার না, রাহুল দা যদি লকডাউন না হতো, আজকে ভারতবর্ষে 25 লাখের উপরে কেস থাকতো। ডেফিনেটলি লকডাউন যখন করা হলো তখন ওটা 100% তখনকার নিড ছিল। আজকের দিনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, জুন ফার্স্ট উইকের মুখোমুখি চলে এলাম, সেখানে আবার আমাদের ইকোনমি খোলার দিকে এগোতে হবে। আমাদের টেস্টিং অনেক বেড়ে গেছে। একদমই তাই। আমি আরেকটা পয়েন্টও হাইলাইট করব জয়দা, যেটা আমার শো থেকে আই উইল লাইক টু হাইলাইট দ্যাট পয়েন্ট, কি প্রিকশনস ইজ বেটার দ্যান কিউর। ডু ওয়্যার N95 or any kind of mask which is affordable or available for. আমি তোমায় কারেক্ট করব, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। Yeah, prevention is better than cure. Obviously, prevention is better than cure, and obviously do wear N95 or any kind of mask which is affordable or available. Do sanitize yourself as much as possible. Do maintain physical distancing, not social distancing. Absolutely. Physical distancing maintain করবেন, social distancing নয়, কারণ এই সময় দাঁড়িয়ে social distancing হয় না। And obviously do listen to what higher authorities are saying, do listen to what state government is saying, because it's the high alarming time. একটু নিজেকে আপডেট করে দেখুন। আমি সবাইকে বলবো, অডিয়েন্স যারা দেখছে, যে এই সময় দাঁড়িয়ে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে কোনো একটা ইন্ডাস্ট্রি, আজকে রাহুলদার ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, যারা বললাম রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হচ্ছে, আমি তো ভাই ঠিক আছে, আমি তো আর্টিস্ট না, হবে না, আমাকেও রাহুলদাকে হেল্প করতে হবে, রাহুলদাকেও আমাকে হেল্প করতে হবে, সবাইকে ইন্টারকানেক্টেড। আমাদের আজকে করোনা এই লকডাউনের মধ্যে অনেক কিছু বুঝিয়েছে যে মানবিকতাকে আগে রাখতে হবে। আজকে যাদের কাছে টাকা আছে তারাও কিন্তু টাকা ইউটিলাইজ করতে পারছে না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ নাথিং বাট আ পেপার শিট, অ্যাকর্ডিং টু মি। ওটা পেপার শিট ছাড়া কিচ্ছু নয়। তো আমি রাহুলদাকে অনেকদিন ধরে চিনি,
রাহুল তোরি ইজ আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং, আমি জয়দাকে বহু বছর ধরে চিনি, জয়দা ইজ আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। আর রাহমাত ভাই আমার সঙ্গে ছিল, রাহমাত ভাই কোনো কারণে নেটওয়ার্ক সংযোগে বেরিয়ে গেছে। আমরা সবাই খুব সিম্পল, মানে সিম্পলিসিটি কামস ফার্স্ট, কারণ আসলে যারা ওই খেটে ওঠে না, ওই যে বলে না যারা বেস রুট থেকে যারা ওঠে তারা খুব সিম্পল হয়। আবার অনেক আমি দেখেছি বৃহত্তর জায়গায় মানুষ খুব সিম্পল, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে আমি দেখেছিলাম ওই সিম্পলিসিটিটা কোনো জায়গায় ল্যাক করছে। তাদের 10টা গাড়ি 40টা বাড়ি থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, আপনার টাকা আপনি রাখতেই পারেন, কিন্তু তার জন্য আপনি কাউকে কিন্তু ছোট করতে পারবেন। তার জন্য কিন্তু আপনি কি ইউ ক্যান শো দ্যাট টু আ পারসন। যে মানুষ সন্দীপ যে মানুষকে ছোট করে না, তাহলে রাহুল টোটির জায়গায় যেতে পারে না সে। এক্স্যাক্টলি, হ্যাঁ একদম একদম, এটা দামি কথা। আরেকটা তোমাকে পয়েন্ট বলবো, আরেকটা তোমাকে ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, আমাদের এখানে কিছু লোকজন ফিল্ম ইন্ডাস্ট্রি আমি বলবো তারা দেখবে প্রচুর পার্টিতে যায়। দেখো জয়দা, আমরাও পার্টিতে যাই, পার্টি করাটা কোনো খারাপ ব্যাপার না, কিন্তু পার্টি তো একজন মানুষের ক্রেডেনশিয়ালকে বিয়ে করে না। মানে এখানে একটা হয়ে যায় হচ্ছে যে ধরো তুমি একটা পার্টি দিলে, কিছু লোকজন গেল, ঠিক আছে, নাচতে নাচতে গেল, গিয়ে কি করলো, তোমার টাকায় খেলো, খাওয়ার পরে বললো ও তো ওর টাকায় করলো কাজটা। মানে দে আর অলওয়েজ নেগেটিভ এন্ড দে অলওয়েজ সার্চ ফর দ্য গসিপ। আর এই ধরনের লোক সব ইন্ডাস্ট্রিতেই আছে। এক্স্যাক্টলি, করোনার পরে সন্দীপ তুমি দেখবে 8 জন যদি 10 জন যদি থাকে, 2 জন ওইরকম মানুষ পাবে, তুমি প্রত্যেকটা ফিল্ডে পাবে। এই মানুষগুলোকে আইদার, আমি চেষ্টাও করি না যে ওদের শুধরে দেওয়ার, আমি চেষ্টাও করি না, কারণ আমি একটা জিনিস শিখেছি যে জাজমেন্টাল আমি কোনোদিন হই না। আমি নিজের জায়গায়, আমি নিজের অ্যাটিটিউড, নিজের জায়গায়, নিজের অনেস্টি, আমি নিজের জায়গায় ঠিক থাকি। কে কি বললো না বললো বয়ে গেল, আই এম অলওয়েজ সেন্টার্ড টুয়ার্ডস মাই টার্গেট। আমি ওখানে আছি সব সময়। এরকম মানুষ থাকবে, এদের নিয়ে আমাদের চলতে হবে ইন্ডাস্ট্রিতে। কিন্তু তোমার কি মনে হয়, আমি রাহুলদার জয়দাকে দুজনে বলছি, এই করোনার পরে তাদের মধ্যে কোনোটা একটা চেঞ্জ আসবে? 100% আসা উচিত ডেফিনেটলি। এই ইনসিডেন্টটা করোনার মতো জিনিস, দেখো আমরা লাস্ট যেটা হিস্ট্রিতে দেখি, এটা স্প্যানিশ ফ্লু 1917 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, তারপরে 2019-এ এই ঘটনাটা ঘটলো। আজ থেকে 100 বছর পরেও এই ঘটনা নিয়ে উল্লেখ হবে যে করোনা ভাইরাস বলে একটা ভিত্তি এসেছিল পৃথিবীতে, অত লোক মারা গেল, অত লকডাউনের মতো একটা জিনিস যেটা আগে বোধহয় ওয়ার্ল্ড দেখেনি, এরকম একটা এই মডার্ন ডে ওয়ার্ল্ড। ডেফিনেটলি এর পরে অনেক চেঞ্জ আসবে, মানুষকে চেঞ্জ করতে হবে। মানুষ যদি না চেঞ্জ করতে পারে তাহলে আলটিমেটলি সেই সাফার করবে। না, আমি আরেকটা জিনিসও দেখেছি মানুষের মধ্যে, ধরে রাখো এটা আমাদের মধ্যে হয় না, বাট আমি কিছু কিছু মানুষকে দেখেছি, এটা জয়দাও একমত হবে, তুমিও একমত হবে, একটা কথা হচ্ছে না, তোমারটাই খাবে, তোমারটাই পড়বে, তোমাকেই গালাগালি করবে, তোমাকেই মারবে, এই জিনিস কিছু লোকের মধ্যে আছে। এটা ডেফিনেটলি একটা পার্সেন্টেজ আছে, মানে এই পার্সেন্টেজ, এই যে লোকগুলো, এইগুলো প্যারাসাইট। আমি তোমাকে একটা বলি ঘটনা, কিছু এরকম প্যারাসাইটের আমরা নমুনা কিন্তু লকডাউনের মধ্যে আমাদের নিউজ বলো সব জায়গাতে এসেছে। এই যে ধরো যারা স্বাস্থ্যকর্মী, যারা পুলিশ, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে, বা যারা এমার্জেন্সি সার্ভিসেস দিচ্ছে মেডিকেল ওয়ার্ল্ডে হোক, আমি একটা কোম্পানির এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, রাহুল দা নিশ্চয়ই জানবে সেটা, কারণ রাহুল দা রিয়েল এস্টেট কোম্পানিও তার সাথে কানেক্টেড হচ্ছে। পেস্ট কন্ট্রোল মানে স্টেরিলাইজেশন যেটা হয়, তো ইটস দ্য লার্জেস্ট ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল কোম্পানি, ওরিয়েন্ট পেস্ট সলিউশনস, রাইট নাও ইটস দ্য লার্জেস্ট। তো ওদের যে স্টেরিলাইজেশনের কাজ হয়, আমাদের তো ম্যান পাওয়ার এখন বাইরে কাজ করতেই হচ্ছে তাদেরকে, তো আমি কাজ করছি না, কিন্তু আমাকে আমার ম্যান পাওয়ারকে কিন্তু বাইরে কাজ করাতে হচ্ছে। তো আই রেসপেক্ট দেম, আই নিড টু রেসপেক্ট দেম, কারণ তারা কাজ করছে বলে আজকে বহু লোকের কিন্তু শুধুমাত্র টাকা আসছে না, তাদের বাড়িটা সেফ থাকছে, তাদের অফিসটা সেফ। তো আই নিড টু স্যালুট। কিন্তু কিছু কিছু লোক আমি দেখছি, আমি সেদিন দেখলাম একজন নার্স, আমি তোমার অ্যাপেলোরই কথা বলছি, অ্যাপেলো ক্লিনিক্যালস এর একজন নার্স রাহুল দা, তাকে এরিয়াতে জায়গা দিচ্ছিল না সল্টলেকে। মানে কতটা মর্মান্তিক, মানে আই হ্যাড টু কল দ্য কাউন্সিলর এন্ড সে কি ভাই ওকে জায়গাটা দাও, ও অ্যাটলিস্ট মানে একটা থাকার ব্যবস্থা তো করে দেই মানুষটাকে, 15 দিন সে সার্ভ করছে। এরকম অনেক ঘটনা ইন্ডিয়াতে আমি সে আমাকে অল ওভার শুনে অবাক হবে, সে ভদ্রমহিলা যে ভাড়া দিয়েছে, সে বলে কালকে যদি আমার এরিয়াতে একজন কোভিড-19 বেরোয় তাহলে কিন্তু আমি আপনাকে দেখি, যাক বাবা, এটা কি কথা?
এই স্টিগমাটাও একটা প্রবলেম হয়ে গেছে। এই যে একটা স্টিগমা যে কোভিড-19 খুব বাজে জিনিস, মানে ইনফ্যাক্ট আমি সাজেস্ট করবো, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে ইউ নো সাম পিপল হু হ্যাভ, যারা ঠিক হয়ে চলে এসেছে, তুমি ওদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা উচিত। হ্যাঁ, এটা একটা, এটা ওদের এক্সপেরিয়েন্স যখন মানুষ শুনবে তখন এই ভয়টা অনেকটা কাটাবে। আমি এটা করব, আই উইল অ্যারেঞ্জ দ্যাট, বিকজ আমার সেটা সুচন্দ্রকে বলেছি, আমি তাহলে ওটাকে একটা অ্যারেঞ্জ করব যে যারা রিকভার করে হিট হবে, মানে আমি ওটা দেখবো, কারণ আমি জানতে চাই ওদের এক্সপেরিয়েন্স, এটা খুব ইম্পর্টেন্ট। মানে জয়দা বলেছিল 1 লাখ মানুষ এখন এফেক্টেড, কিন্তু 70,000-এর উপর মানুষ ঠিক হয়ে বেরিয়েছে, আমরা তাদের কাহিনী শুনতে চাই। রাহুল দা, আমি একটা সন্দীপ বলবো একটা কথা, হোয়াটসঅ্যাপে আমাকে 2-3 দিন আগে 2-3 জন পাঠিয়েছে যে কোভিড-19 হলে, হসপিটালাইজড হলে ভেন্টিলেটর, গলার ভেতরে পেটে বোধে পাইপ ঢুকিয়ে দেবে, ওটা অনেক দিন ধরে থাকবে, তারপরে সে কি যন্ত্রণা, বাঁচা পর্যন্ত বা মরা পর্যন্ত ওটা ভেতরেই থেকে যাবে। মানুষকে না ভয় পাইয়ে দেওয়া। অ্যাবসলিউটলি, এই নেগেটিভিটি থেকে আমাদের বেরোতেই হবে। মানে এতটা ভয় পেলে তো হবে না। আজকে তোমাকে আমি একটা, আমার সেদিন একটা মানে রেড চার্ট আমার কাছে এসেছিল, সেটা হচ্ছে যে ক্যান্সারে, ম্যালেরিয়াতে, ডেঙ্গিতে, ফ্লুতে অনেক লোক মারা গেছে এর থেকে বেশি। ডায়াবেটিসে 3,39,000 ভাবা যায়। রোড অ্যাক্সিডেন্টে এভরি ইয়ার ইন্ডিয়াতে 2 লাখের বেশি মানুষ। তাহলে তো হোয়াই করোনা নিয়ে এত মানে লোকেদের মধ্যে আতঙ্ক, আমি আবার বলবো আতঙ্ক নয়, সতর্ক হন। এই আমাদের নিউজে, আমি নিউজ চ্যানেল আমি বন্ধ করে দিয়েছি, নিউজ আমি খুলে রেখে দিয়েছি। আমি আমার অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, জি5, এমএক্স প্লেয়ার, মুভি যত আছে আমি সিনেমা দেখি, সিরিজ দেখি, কারণ টিভি খুললেই করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানে আমার ওয়াইফ তো একদম আজকে এত বেড়ে গেল, আর তাকে নিয়ে সামলাতে আমি আরেকটা জিনিসও বলবো, লোকেরা না ভাবছে কি যে আসলে লোকেরা তো এই জিনিসটা নিয়ে না যতটা না হয়েছে তার থেকে বেশি এটাকে ওই প্রজেক্ট করে মনে হচ্ছে করোনা হচ্ছে এটা সুপারস্টার। হ্যাঁ, মানে সুপারস্টার আসছে এসে পুড়ে দিচ্ছে। মানে 135 কোটি দেশে, 135 কোটি দেশে যদি আমি ধরেও নি যদি 5 লাখও হয়, তো কি নাম্বার এটা? মর্টালিটি রেট যেখানে 2.87 এখন অবধি, এটা কমতেও পারে এগুলো। হ্যাঁ, আবার কমে যাবে, কারণ রিকভারিটা খুব ফাস্ট হচ্ছে, খুব বেড়ে যাচ্ছে রিকভারিটা, ফাস্ট হচ্ছে। আর না, সেদিন আমি শুনলাম ক্যালকাটা মেডিকেল কলেজেও প্লাজমা থিওরি দিয়ে একটা কাজ করা শুরু করেছে। যারা রিকভার করছে তাদেরকে দিয়েই তাদের ইয়েটাকে, ওই যে অ্যান্টিবডি করার চেষ্টা করছে। তো আমার মনে হয় এইটাকে নিয়ে এত প্যানিক করে যদি আমরা বাড়িতে বসে থাকি না, তাহলে আমাদের ইকোনমিটা যেটা ব্রেকডাউন হবে সেটা কিন্তু আমরা সামলাতে পারবো না। করোনা আমরা সামলে যাচ্ছি। সন্দীপ, সেদিন আমি একটা জায়গায় বললাম যে, রাহুলদা বললাম একটা জায়গায় যে আমরা ভারতীয়রা ভাইরাসের সমুদ্রে বাস করি, ব্যাকটেরিয়া, ভাইরাস, আমাদের এখানে ইমিউনিটিটা এত স্ট্রং যে আজকে তুমি চিন্তা করো, যারা এই ক্যানেল ইস্ট রোড, ক্যানেল ওয়েস্ট রোড, আমাদের টলিগঞ্জ নালা এই পাশে যারা থাকে, প্লাস যে সকল যে গরিব মানুষরা যেখানে থাকে সেখানে প্রপার হাইজিন নেই, প্রপার কিছু নেই, তারা তাদের ইমিউনিটিটা কত স্ট্রং তুমি মানে বুঝতে পারছো কত স্ট্রং হতে পারে? ভাবা যায় না, একদম তুমি ঠিক কথা বলেছো। মানে অতটা আতঙ্ক নয়, সতর্ক হতে হবে। দুজনেরই কথাতে আমার যারা গেস্ট এসেছেন তারা বলেছেন। আমি আরেকটা পয়েন্ট রাহুল দাকে জিজ্ঞাসা করব, রিসেশন একটা খুব বড় পয়েন্ট এই সময় দাঁড়িয়ে, যে কোভিড-19 লকডাউন গেলেও বিরাট ভাবে রিসেশন হবে। এটা জয়দাকেও বলবো, কারণ জয়দাও কিন্তু মানে অ্যাক্টিং ফিল্ডে আমরা আছি। তো মানে এইখানে রাহুল দা, তোমার ফিল্ডে তোমার কি মনে হচ্ছে কত পার্সেন্ট রিসেশন হবে বলে মনে হচ্ছে? বিকজ ইউ আর দ্য আইডিয়াল পারসন টু সে অন দিস। দেখো, পার্সেন্টেজ আমি বলাটা খুব ডিফিকাল্ট এখন এই মুহূর্তে। যেটা আমি স্ট্রংলি ফিল করি, অফকোর্স এখানে কিছু গভর্নমেন্টের সাপোর্ট লাগবে। গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা প্যাকেজ অ্যানাউন্স করেছে, কিন্তু এখনো যেটা আমরা
রাহমাত ভাইয়ের কাছে শুনছিলাম যে অস্ট্রেলিয়া হ্যাজ গিভেন ওয়েজ সাপোর্ট টু কোম্পানিজ এন্ড বিজনেসেস। সেই ধরনের আমরা এখনো ইন্ডিয়াতে সেই ধরনের কোনো প্যাকেজ আমরা পাইনি। বাট আই এম হোপফুল যে গভর্নমেন্টও অ্যাসেস করছে সিচুয়েশনটা। এটাও একটা ইভলভিং সিচুয়েশন। আমরা রোজ এই ভাইরাসের ব্যাপারে কিছু নতুনত্ব বা একটা নতুন তথ্য আমরা পাচ্ছি। আমার মনে হয় যেটা কিছুক্ষণ আগে বললে কনভ্যালেসেন্ট থেরাপি স্টার্ট হয়েছে, কিছু একটা মেডিসিন নিয়েও স্টাডি চলছে অনেক জায়গায়। সো গভর্নমেন্ট এটা বুঝতে পেরেছে যে আলটিমেটলি আমাদের এই ভাইরাসের সঙ্গে থাকতে হবে, কিন্তু ইকোনমি যদি আমরা আরো বেশি দিন বন্ধ করে রাখি, এটার যা ড্যামেজ হবে এটা তাহলে আমরা রিসেশনের দিকে এগিয়ে যাব। কিন্তু যদি আমরা জুন জুলাই এর মধ্যে ভাইরাসটাকে কন্ট্রোল করে যদি একটু নর্মালসির থেকে যেতে পারি, তাহলে ব্যবসায়ীরা ভাবছে যে পুজোর সময়, মানে যেটা হলো ইন্ডিয়াতে নবরাত, পূজা, দিওয়ালি, যেটা একটা ফেস্টিভ পিরিয়ড, হ্যাঁ, এই ফেস্টিভ পিরিয়ডে আমরা কিন্তু প্রি কোভিড লেভেল অফ সেলস, প্রি কোভিড লেভেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটিতে আমরা যেতে পারি। সো যদি এটা একটা এক্সপেকটেশন গোয়িং ফরওয়ার্ড এন্ড উই শুড স্টে পজিটিভ অন দ্যাট। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, একদম পজিটিভ। ইয়েস, আমি বলছি যে পজিটিভ। আচ্ছা, উত্থান হবে, উত্থান হবে, ইকোনমি উত্থান হবে, সামলাতে পারবে না এত কাজ। আর সন্দীপ, হ্যাঁ নিউজ বলবো, অলরেডি চায়না থেকে অনেক বিজনেস ইন্ডিয়াতে আসছে। কারেক্ট, আসবেই তো সেইটাতে কিন্তু আমি বলবো রিসেশনটা কিন্তু যারা বলছে রিসেশন হবে, আমি বলবো যে যদি ইনিশিয়াল পার্সেন্টেজ যদি হয়ও, কিন্তু সেটা কিন্তু ওখানে মানে 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 আরো মানে ভালোভাবে বুমবাপ হবে। সন্দীপ গত বছরও ব্যবসা ভালো ছিল না, সবাই বলছে, ঠিক আছে, কিন্তু কলকাতার রাস্তায় তুমি কোনো উৎসবের সময়, কোনো কিছুর সময়, কোনো যখন বেরোবে, দুর্গাপুজোর সময় শপিং করতে বা এই করতে বা নানার দিক দিয়ে, কালকে জামাই ষষ্ঠীতে দেখছিলাম যে বাজারে যে দর উঠেছে, রিসেশন ভাই বোঝা যায় না। আর রাহুল দা, আপনি অনেস্ট একটা ভালো কাজের লোক কিন্তু আপনি খুঁজে পাবেন না আমাদের বেঙ্গলে। সন্দীপ ইন্ডাস্ট্রির কথা বলছি, চেন্নাইতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাঞ্চ ওরা যদি না খায়, লাঞ্চ উইদাউট ব্রেক যদি শুটিং হয়, ওদের 50 টাকা এক্সট্রা নেয়, লাঞ্চও নেয়, ঠিক আছে। আমাদের এখানে 1টা বাজলেই এই রে খাবার এসছে, একদম দামি কথা, খাবার এসছে, এই কিরে, আচ্ছা, আবার খাওয়াটা হয়ে গেলে 8 ঘন্টা আলোচনা যে এটা ভালো ছিল না, আজকে ওটা কেন দেয়নি, ওটা কেন হয়নি। আমাদের এখানে খাওয়া নিয়েই মরলো, কাজ নিয়ে ভাবে না। আবার লাস্ট, আচ্ছা, রাত যদি 9:30 প্যাক আপ হয়, যদি যায় এই এটা কি লাস্ট শট, এটা কি লাস্ট শট, এরপর হবে ব্যাগটা নিয়ে নিল, আরে শট চলছে, ব্যাকপ্যাকটা নিয়ে নিল। হ্যাঁ, এটা নিয়ে ঘটনা ঘটেছিল। আমি লাস্ট একটা ছবি শুট করতে গেছিলাম, তুমি বললে বলে মনে পড়ে গেল। ওটা বাইরে হচ্ছিল, ঠিক আছে, মানে ওটা দেওঘরে হচ্ছিল, তখন মার্চের ওই ফার্স্ট দিকটাতে ছিল, ফার্স্ট উইকে। তো করতে গেছি, তো টেকনিশিয়ানরা তো বলছিল, টেকনিশিয়ানকে আমি বলবো না, বাট কিছু নতুন আর্টিস্ট আসে তো আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে, কিন্তু জানো তাদেরকে নিয়ে খুব সমস্যা। তারপর যদি তারা যদি আমাদের জেন্ডারের না হয়, তাদেরকে নিয়ে আরো সমস্যা, ঠিক আছে, তুমি বুঝো না, ঠিক আছে। এবার সে মানে একটা বোনের ক্যারেক্টার করছিল, তো সে দেখছি কান্নাকাটি জুড়ে দিয়েছে যে তার ডিনার কেন রাত 9টায় হচ্ছে। তা আমি না অবাক হয়ে গেছি যে শটের মাঝখানে সে যদি বারবার কাঁদে, তো আমাকে তো করতে হচ্ছে জিনিসটা এট দ্য পয়েন্ট, মানে আমাকে বারবার, তো আমার কি হচ্ছে, ভুলে যাচ্ছে ব্যাপারটা, তো তাকে কে বোঝাবে? সে মাঝখানে খালি কাঁদছে আর পেছনে ইয়ে হচ্ছে। লাস্টে কি করলাম, এবার ডিরেক্টর যথেষ্ট ভদ্র, এবার আমি তার নাম নেবো না, সে যথেষ্ট ভদ্র, সে বলছে ওকে একটু ওদিকে নিয়ে যাও, একটু নিয়ে যাও, বাচ্চা মেয়ে। আমি বললাম যে আচ্ছা শোনো, এদিকে শোনো বলে ডাকলাম। বললাম দেখো, তোমার জন্য তো আমি হ্যাম্পার হচ্ছি, আমি যদি তাড়াতাড়ি করতে পারি তাহলে কিন্তু তুমি ডিনারটা তাড়াতাড়ি পাবে, তো তাড়াতাড়ি আমাকে লেট মি ডু মাই জব, দেন এভরিথিং উইল বি সার্ভ, করতে দাও। তারপর দেখলাম কিছু করলো না। কিন্তু এই যে মানুষের মধ্যে যেটা জয়দা বলছিল, যে ওই মানে কাজের প্রতি যে ওই ডেডিকেশনটা কোনো জায়গা থেকে, কাজ ছাড়া বাদবাকি সব শিখে যায়। এই যে একটা কথা আমি রাহুল দা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করি, কালকে আমার শোতে একজন এসেছিল, আমাদের এখানে গাছ পুঁতবো না,
খুব ভালো কথা, হ্যাঁ, গাছ পুঁতবো না অক্সিজেন নেব, গাছ কেটে উড়িয়ে দাও, ঠিক আছে। আবার আবার ধরে রাখো ভালো মানে জল যেখানে আছে সেগুলোকে পলিউট করে দেবো, এদিকে কিন্তু মাছ চাই, এদিকে কিন্তু ভালো মাছ চাই, আমাদের ভালো অক্সিজেন চাই, ঠিক আছে, কিন্তু এদিকে আমরা গাছ পুঁতবো না। মানে আমার কালকে একজন মানে আমার নাসাতে আমার একজন বন্ধু যখন রিসার্চ করছে, হি ওয়াজ টেলিং মি, হি সেড 4 মানে 4টে সিটির কথা বলেছে। ঢাকা আছে, ঢাকা অবভিয়াসলি থাকবে, মানে ঢাকা তো নাম করাও থাকবে, কলকাতা আছে, চেন্নাই আছে, বম্বে আছে। যদি এখন থেকে আমরা নেচারকে না ভালোবাসি বা নেচারকে মানে গাছের দিকে মনোযোগ না দেই, মানে পাগলের মতো পলিউট করলাম এই যদি করে যাই, তাহলে আমাদের এরপরে না এই 4টে শহর আর থাকবে না ম্যাপে, জলের তলায় চলে যাবে বা নোনা হয়ে যাবে, আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। বাংলা কথা বলে, ইফ ইউ আস্ক মি, লকডাউনে মানে একটা ফিলসফিক্যাল থট যে লকডাউনটা এসেছে কারণ আমরা খুব বেশি পলিউট করে ফেলেছিলাম, এটাও একটা মানে এটা একটা ফিলসফিক্যাল নোটের কথা। মেবি যেটা তুমি কথা বলছো এটা একটা ফ্যাক্ট যে আমরা ইনফ্যাক্ট দিল্লিতে আমি অনেক টাইম কাটাই, দিল্লিতে পলিউশন নিয়ে খুব প্রবলেম ছিল লাস্ট ইয়ার। আর এই অক্টোবর মাসের আশেপাশে যখন নর্থ ইন্ডিয়াতে ওরা ক্রপ জ্বালায় তখন পলিউশন লেভেলটা অনেক বেড়ে যায়, নভেম্বর ডিসেম্বর হেজি। তো এই লকডাউনে একটা সুবিধে হয়েছে, আমরা সব জায়গায় দেখছি আজকাল ওই AQI বলে একটা মেজারমেন্ট হয়, আমাদের এয়ার কোয়ালিটি ইনডেক্সটা কিন্তু ভালো হয়েছে। তো এটা অনেক ভালো হয়েছে, পজিটিভ থাকার নোটে। হ্যাঁ না রাহুল দা, যদি মাসে অন্তত একটা দিন কারফিউ হয়, তুমি বলো একটা দিন শুধু কারফিউ হোক, জয়দাও বলো একটা দিন কারফিউ, মানে এরকম লকডাউন এনভায়রনমেন্টের জন্য বেরিয়ে গেল, এরকম লকডাউন চাইছি। সন্দীপ রাহুল দা, আমাদের পলিটিশিয়ানরা যদি ভোট ব্যাংকের পলিটিক্সটা বাদ দেয় তাহলেই দেশের ভালোটা হবে। ওই তোষামত করতে করতে পুরো দেশের 12টা বাজিয়ে দিয়েছে যে এদের বেশি ঘাটাবো না ভোট পাবো না, ওদের বেশি ঘাটাবো না ভোট পাবো না, এই করে তারা ডিসিপ্লিনের কথা যেটা আপনি বলছিলেন সেটাই আলটিমেটলি কিন্তু ফ্যাক্ট। আমাদের অ্যাজ আ সোসাইটি কিন্তু ডিসিপ্লিনের দিকে এগোতে হবে, সেটা হাইজিনের দিকে আমরা বলি, আর এখন ফিজিক্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এই কিছু কিছু ডিসিপ্লিন আমাদের সোসাইটিতে খুব আশা। আরেকটা কি বলতো জয়দা, এটা আমার ব্যক্তিগত মত যে মানুষকে একটু লিটারেট হওয়াটা খুব দরকার। মানে এটা শুধুমাত্র কিন্তু এটা কিন্তু ডক্টরেট হবে না, না হচ্ছে, কিন্তু তুমি এরা আজকাল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সবাইকে একটু এডুকেটেড করে দিচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ফেক নিউজ এন্ড ফেক যার মতলবের জিনিস সে পাচ্ছে ফোনে। তুমি যেটা গুগলে ঘাটবে পরদিনই দেখবে তোমাকে ওইগুলোই পাঠাচ্ছে সব। আরে তুমি একদম ঠিক বলেছো। আরেকটা ব্যাপার হচ্ছে ফেসবুক আর এই যে সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে হচ্ছে যেমন ভাবে লোক ইউজ করছে, আমরা ধরো ইউজ করছি ভালো একটা মেসেজ যাওয়ার জন্য, তোমরা এসেছো আমার সাথে, একটা ভালো মেসেজ 10টা লোক ভাবলো না ভালো একটা কিছু হবে। এবারে ফেসবুক হচ্ছে বিচার সভা হয়েছে, কোর্ট আদালত, কাস্টাডি, কারোর একটা কিছু হলো মনে হলো সে কাউকে কিছু করতে পারছে না, সে ফেসবুকে তার মত প্রকাশ করে দিল, তারপর তার এগেইনস্টে শুরু হয়ে গেল, কিছু লোক তাতে শেয়ার করলো, কিছু লোক গালাগালি করলো, হ্যাঁ মানে করে একটা এন্টারটেনমেন্ট। মানে দুপুরবেলা হলে আবার আমি দেখেছি এটা একটা ব্যাপার আছে, টিআরপি আছে, ধরো কেউ যদি দুপুর 12টা 1টা নাগাদ সানডেতে করে দেয়, বাস তুমি দেখবে সানডে একদম ব্লকবাস্টার। কারণ তো কোনো কাজ নেই, সবাই ফেসবুকে ঢুকে ওর তো এটা হওয়া দরকার, তাকে কিন্তু চেনে না, হ্যাঁ ওর এটা হওয়া দরকার, সবাই বললো উড়িয়ে দাও করে দাও, হ্যাঁ মত প্রকাশ করতে করতে রাত অবধি যাবে, রাতের পরের দিন গিয়ে সবার আর কোনো ওই পোস্টার নেই, 2-3 দিন বাদে সেটা চলে যায়। খবরের কাগজের মতো মানে এরকম জিনিসটা আমার মনে হয় না হওয়াটা ঠিক নয়। মানুষকে একটু অস্ট্রেলিয়াতে 103 জন, মানে এটা কিন্তু খুব ভাইটাল কথা রাহমাত ভাই বলে গেল, ওখানে একটা কিছু অফ নেই। সন্দীপ যে দেশে ডাক্তাররা প্যারামেডিক্যাল স্টাফ আর পুলিশকে মারা হয়, পেটানো হয়, ইট ছোড়া হয় তাদের উপরে, সেই দেশে তুমি কি এক্সপেক্ট করছো দেখা যে ডিসিপ্লিন এত স্টার্ট করে আসবে? সবথেকে বড় ব্যাপার জয়দা, আরেকটা ঘটনা বলি, তখন তুমি বললে বলে মনে পড়লো, আমার রিসেন্ট একজন পুলিশ বন্ধু সে আমাকে ফোন করেছিল, সে আমাকে ফোন করে বলছে ইউ আর ওয়েল কানেক্টেড, তোমার সঙ্গে সবার যোগাযোগ আছে, আমাকে একটু দেখো। আমি বললাম কি দেখবো, মানে কোনো টাকা পয়সা না কি, মানে হোয়াট?
বলছে না আমি আজকে বেরোচ্ছি টু সার্ভ ইউ অল, কালকে যদি আমার কিছু হয়ে যায়, মানে সে কিন্তু করোনাকে ইঙ্গিত করে বলেনি যে করোনাতে তার ব্যাপার, সে বলতে চাই যে কালকে যদি আমি মার খেয়ে মারা যাই তাহলে আমার ফ্যামিলিকে দেখো, মানে দ্যাট ইজ হিজ ফিয়ার। মানে আমরা কোথায়, মানে আমরা মানে আজকে অনেক পুলিশ অনেক স্বাস্থ্যকর্মী কিন্তু ভয় পেয়ে আছে যে আমরা বেরিয়ে যদি কিছু করতে পাবলিক কি করবো, কারণ পাবলিকের মধ্যে না পুলিশের উপরে রাগ, আরে পুলিশ তো অ্যাভয়েড করার জন্য চেষ্টা করছে, তার উপরে রাগ থেকে কি লাভ। আজকে অনেক আড্ডা মারলাম, আজকে আমাদের অনেক কথা হলো, মানে থ্যাঙ্কস টু রাহুল তৌদি, জয়দা এন্ড অবভিয়াসলি রহমান ভাই যে নেই ওখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য বেরিয়ে গেছে। আরেকটা পয়েন্ট যেটা আমি বলছিলাম যে ট্রাস্ট, মানে এর পরবর্তীকালে মানুষের বিশ্বাস, যে মানুষ কতটা এই সিনারিওটাকে জয় করে বেরোতে পারবে বলে মনে হয়। রাহুল দা তোমার কি মনে হচ্ছে এখন? হিউম্যান বিইংস আর ভেরি রেজিলিয়েন্ট, আমরা অনেক কিছু দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স করেছি। আমার মনে হয় আলটিমেটলি হিউম্যান রেস উইল বি ভিক্টোরিয়াস। নেক্সট 2-3 মাস চ্যালেঞ্জ থাকবে, হয়তো এই বছরটাও একটু চ্যালেঞ্জিং থাকবে, একটু সাবধানে থাকতে হবে, বাট আমার মনে হয় আমরা এটা জয় করবই, এতে আমার কোনো ডাউট নেই। উই উইল ওভারকাম এন্ড উই শ্যাল ওভারকাম, এটা খুব ভালো কথা বলেছে। জয়দা কি বলবে? জয়দা এই পয়েন্টে কি বলবে? আমি ভীষণ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। আমি সব জিনিসের মধ্যে ভালো দেখি, একদম সব জিনিসের মধ্যে ভালো দেখি, এটার মধ্যেও নিশ্চয়ই কিছু ভালো আছে আর ভালোই ভালো হবে। আমি জানি অন্ধকার রাতের পর ঝকঝকে একটা ভোরের আলো, বেশ সুন্দর দিন আসে, সেটা আসবেই। একদম দামি কথা বলেছে। তো আমরা বিশ্বাস করি যে আমরা একটা নতুন পৃথিবী পাবো যেখানে আমরা সবাই সবার সাথে একসাথে হয়ে এগিয়ে যাব, একটা নতুন ভাবে একটা আমরা যেখানে পা রাখবো সেখানে there will be no economic crisis, there will be no health crisis, there will be no crisis। আমরা সবাই সবার পাশে থেকে ভালোভাবে সবাইকে রাখবো এবং ভালোবাসবো। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার এখন একটা সুকান্ত ভট্টাচার্যের কবিতা মনে পড়ছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো সেটাই আমার এখন মনে হয় প্রত্যেককে সেটাকে ভেবে সেটাকে নিয়ে এগোতে হবে। আর এবার আমরা লাস্ট ফেজে এসে গেছি আমার অনুষ্ঠানে, দ্যাট ইজ দ্য রিল্যাক্সিং ফেজ। এখন আমরা অনেক গুরুগম্ভীর আলোচনার পরে আমরা র্যাপ আপ করবো আমাদের শো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি অনলি অ্যাট জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আবার আসছি খুব শিগগিরই আরেকটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে এইভাবেই টলারেট করবেন। আমি জানি আমি খুব ইরিটেটিং, বাট তবু চেষ্টা করি কাজ করার।